শুরু হচ্ছে সহজ সাহিত্যের গল্প পাঠ। আজকের গল্প লেখক বিজয় দাসের লেখা প্রথম ছোট রহস্য উপন্যাস ডেথ সার্কেল, অন্তিম পর্ব। স্কুল জীবন থেকে লেখক বিজয় দাসের কলম আজও জীবিত। প্রথম প্রকাশিত যৌথ কবিতা সংকলন নবদিগন্ত দেশ পাবলিকেশন হাউস থেকে 2017 সালের বইমেলায়। লেখক বিজয় দাস নিয়মিত বেশ কয়েকটি প্রখ্যাত ম্যাগাজিনের সাথে যুক্ত। ডেথ সার্কেল ওনার লেখা প্রথম ছোট রহস্য উপন্যাস। তার সৃষ্ট চরিত্র রহস্য সন্ধানী সমদর্শী রায়ের আত্মপ্রকাশ এই উপন্যাসের মাধ্যমে। গল্প পাঠে সৃজিত, স্বর্ণালী, প্রকাশ, সুকন্যা, বিনায়ক এবং বিজয়। সাউন্ড ও স্পেশাল এফেক্টে বিনায়ক। শুরু হচ্ছে আজকের গল্প ডেথ সার্কেল, আজ অন্তিম পর্ব। নীলরতনের মৃত্যুকে কেন্দ্র করেই শুরু হয়েছিল মুরুন্দিতে মামার বাড়িতে ঘুরতে আসা রহস্য সন্ধানী সমদর্শীর সত্য উদ্ঘাটন। সেই রাতে গ্রামের রাস্তায় ভোলা মনির সমদর্শীর চারিধারের পরিবেশ যতটা থমথমে ছিল, তারও বেশি অন্ধকারে ডুবেছিল রহস্য জাল। ধাঁধার টানে তারা পৌঁছিয়েছিল রক্তাক্ত মা শঙ্করের বাড়িতে। সমদর্শীর হাতে তখন রক্তাক্ত মা শঙ্করের দিয়ে যাওয়া অ্যাস্ট্রেটা। উমা শঙ্করের বাড়ি থেকে বেরিয়ে যাবার পর পথে ভোলার সাথে দেখা হয় আনন্দবাবুর। সেইখানে সমদর্শী ও মনীষ উভয়ই উপস্থিত ছিল। সময়টা তখন বেশ রাত। আনন্দবাবুর সাথে আলাপ সেরে সমদর্শী গ্রামের পথে চলতে থাকে রথিন ও বিনুর বাড়ির উদ্দেশ্যে। কারণ তদন্ত। স্বতন্ত্র জেরার চাবুক পড়ে রথিন ও বিনুর ওপর। তারপর সমুর ইচ্ছেতেই গ্রামের পথে গভীর রাতে ছানবিনে বেরিয়ে পড়ে রহস্য সন্ধানী সমদর্শী রায় ও তার বন্ধু মনীষ। কিন্তু কিছু সময় পর নীলরতন বাবুর বাড়ি থেকে ফেরার সময় মনীষ আবিষ্কার করে যে সমদর্শী তার সাথে নেই। ঘন অন্ধকারে সে একা, একদম একা। আকস্মিক উদ্বেগে আশঙ্কিত মনীষের কাঁধে এসে পড়ে একটা হাত। তারপর সব উত্তর জানতে শুনতে থাকুন ডেথ সার্কেলের অন্তিম পর্ব। পরের দিন সকাল। নিত্যানন্দবাবুর বৈঠকখানায় সবাই সমদর্শী বাবুর জন্য অপেক্ষা করছে। সিঁড়ি থেকে নামতে নামতে মনীষ বলল, যাক বাবা, এবার পুরো ঘটনাটা সবার চোখের সামনে আসবে। বেশ বেশ একটা মজা লাগছে, বুঝলি সমু? কাল রাতে তোকে ওভাবে ভয় দেখাতে পেরে আমারও বেশ মজা হয়েছিল। সেই একেই অন্ধকার গ্রামের রাস্তা, তার উপর আবার খুন, পাশে শিয়ালের ডাক, তার মধ্যে ওভাবে আচমকা পিঠে হাত রাখলে সমু তুইও ভয় পেতিস। সমদর্শী বাবুর মোবাইল বেজে ওঠে। তুই গিয়ে বস, আমি যাচ্ছি বলে আবার ওপরের ঘরে যায়। কিছুক্ষণ পর নেমে আসে বৈঠকখানায়। নিত্যানন্দবাবুর বাড়িখানা অনেকটা পুরনো জমিদার বাড়ির কায়দায় বানানো। রাস্তা থেকে বাড়িতে ঢোকার গেটটা বেশ চওড়া। গেট থেকে ঢুকে বাঁ দিকে বৈঠকখানা আর ডান দিকে কালী মন্দির। সোজা গেলে বাড়ির অন্দরমহলের রাস্তা।
বৈঠকখানার ভিতরে ঢুকলে সামনের দেওয়ালে টানানো রয়েছে কিছু পুরনো ছবি। ঘরে ঢুকে ডান দিকে বসার জায়গা, দুটো কাঠের বেঞ্চ রাখা আছে, তার পিছনে জানালা, বাঁদিকে রাখা টেবিল, টেবিলের পিছনে একটা চেয়ার রাখা রয়েছে। এই চেয়ারটায় নিত্যানন্দ বাবুই বসে। চেয়ারের পিছনে ডান দিকে একটা দেওয়াল আলমারি, তাতে সাজানো রয়েছে কিছু বই। তার পাশে একটা কাঠের আলমারি, আলমারির ওপরে লাল কাপড়ে মোড়া পুরনো কাগজপত্র, আর ডান দিকে রয়েছে একটা জানালা। বসার জন্য কিছু চেয়ার রাখা রয়েছে। সমদর্শী বাবু ঘরে ঢুকে দেখেন টেবিলের পিছনে রাখা চেয়ারে বসে আছেন নিত্যানন্দ, তার ডান দিকের চেয়ারে বসে আছেন মালবিকা দেবী, তার পাশে উমাশঙ্কর বাবুর স্ত্রী, আর বা পাশে বসে আছেন রথী, তার পাশে বিনু এবং ভোলা। ভোলার পাশে দুটো চেয়ার ফাঁকা পড়ে আছে। নিত্যানন্দ বাবুর টেবিলের দুপাশে দুটো চেয়ার রয়েছে, তার একটায় বসে আছে মনীষ, আর একটা চেয়ার তখনও সমদর্শী বাবুর জন্য অপেক্ষা করছে। সমদর্শী বাবু প্রথমে ঘরে ঢুকে সকলকে হাত জোড় করে প্রণাম করে। একজন কাজের লোক এসে চা দিয়ে গেল। শুধু মালবিকা দেবী আর উমাশঙ্কর বাবুর স্ত্রী ছাড়া একে একে সবাই চা নিল। মনীষ বলে, উফ, আরে আরে আর তো তোর সইছে না। এই এই সমু, এই প্লিজ, এই একটু তাড়াতাড়ি বল সমু। মনীষের কথায় তাল মিলিয়ে নিত্যানন্দ বাবু বলে, হ্যাঁ বাপ, শুরু কত তাড়াতাড়ি, সকলে বিস্তর সময় ধরিয়ে অপেক্ষা করছেন। সমদর্শী বাবু বলেন, দেখুন, আমি কলেজের ছুটিতে আমার বন্ধু মনীষকে সাথে নিয়ে এখানে মামা বাড়িতে ঘুরতে এসেছি। আমাকে কোনো গোয়েন্দা বা ডিটেকটিভ ভেবে ভুল না করাই ভালো, কারণ এটা আমার পেশা নয়। আমার বাড়ি কলকাতার মধুগুপ্ত লেনে। আমি কলকাতার একটা কলেজে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি, আর কলেজ সার্ভিসের জন্য পড়ছি। রহস্যকে অন্ধকার থেকে বের করে দেখার আমার খুব শখ, তাই নিজেকে গোয়েন্দা বলার সাহস আমার নেই। আমি রহস্য সন্ধানী। আর এখানে এসে মামাকে খুব চিন্তিত দেখে আমি যখন মামাকে জিজ্ঞাসা করি কি বিষয়ে তিনি এত চিন্তিত, তখন মামা নীলরতন বাবুর অস্বাভাবিক এই মৃত্যুর কথা আমাকে বলে। রাতে মামার সাথে বসে আমি আর মনীষ যখন খাবার খাচ্ছি, তখন বাড়ির ল্যান্ডফোনে একটা ফোন আসে। মামা ফোনটা ধরে, আর উল্টো দিক থেকে একটা অচেনা গলা নাকি একটা ধাঁধা বলে ফোনটা কেটে দেয়। ধাঁধা মামার মুখ থেকে শুনে আমার মনে হয়েছিল নীলরতন বাবুর মৃত্যুটা স্বাভাবিক নয়। তাছাড়া মামা ফোনটা রেখে আরো চিন্তিত হয়ে পড়ে, আর সেই কারণেই আমি আমার জীবনের প্রথম রহস্যের পিছনে ছুটেছি। কিন্তু নীলরতন বাবুর মৃত্যু রহস্য খুঁজতে গিয়ে আমি পরপর আরো দুটো অস্বাভাবিক মৃত্যু হতে দেখেছি। প্রথম উমাশঙ্কর বাবু, আর দ্বিতীয় জীবন পাল। যে লাশটা কাল কাইন্দরের ঘাটিতে পাওয়া গেল, ওটা কি জীবনের লাশ ছিল বটে? হ্যাঁ মামা, যদি নিজ স্বার্থ সিদ্ধির জন্য কেউ ভুল পথ অবলম্বন করেন, তবে তার জীবনেও মৃত্যু নেমে আসে। না সমু, কিন্তু জীবন তো খুন হয় নাই। যা শুনেছি ও তো কাইন্দরের পাকে পড়ে মারা গিয়েছিল। না মামা, জীবনকে খুন করা হয়েছিল, আর খুনি জানতো যে ওই জায়গায় এর আগেও অনেক মানুষ কাদার মধ্যে আটকে মারা গেছে। তাই খুনি ওই জায়গাটাই বেছে নেয়, যাতে সাধারণ মানুষ ভাবে যে জীবনের মৃত্যুটাও ওখানে পড়েই হয়েছে। যদিও আমি পরে জানতে পারি যে ওই লোকটার নাম জীবন। কিন্তু লোকটাকে খুন করল কেন, আর কেই বা খুন করল? বলছি সব ধীরে ধীরে আসছে। দেখুন, গতকাল রাতে আমি, মনীষ আর ভোলা তিনজন যখন নীলরতন বাবুর খুনের তদন্তের জন্য বের হই, তখন কান্দরের পাশে আমরা কিছুক্ষণ বসি, আর সেই ধাঁধাটা নিয়ে আমি আর মনীষ
দুজনে আলোচনা করতে থাকি। ধাঁধাটা যখন আমাদের আয়ত্তে চলে আসে তখন হঠাৎ আমাদের পিছন থেকে একজন লোক দৌড়ে কান্দরের পাশে থাকা জঙ্গলের দিকে পালিয়ে যায়। আর দৌড়ে পালাতে পালাতে আমাদের রীতিমতো ধমক দিয়ে যায়। আমি টর্চ দিয়ে তার পিছু নিলেও তখন তাকে আর ধরতে পারিনি। শুধু এটুকু দেখেছিলাম যে খালি গা, মাথায় একটা গামছা বাঁধা আর পরনে একটা ধুতি। কান্দরের পাশে পাওয়া জীবনপালের পরনেও একই পোশাক ছিল, তাছাড়া চেহারাটাও একই রকম। পরে অতীনবাবুর থেকে জানতে পারি যে দুজনেই একই লোক। তাহলে তাহলে লোকটা কি খুন কে করলো? বলছি, সব বলছি, একটু দাঁড়া। তার আগে আসি উমাশঙ্কর বাবুর কথায়। আমরা যখন উমাশঙ্কর বাবুর বাড়িতে পৌঁছেছি তখন উমাশঙ্কর বাবুকে ডাকতেই ঘরের ভিতর থেকে একটা শব্দ আসে। আমরা দরজাটা কোনো মতে খুলে দেখি উমাশঙ্কর বাবু টেবিলের ওপর মাথা রেখে পড়ে আছে, মেঝেতে তাজা রক্তে ভেসে গেছে। আমি উমাশঙ্কর বাবুকে তাড়াতাড়ি ধরে বসানোর চেষ্টা করি। আমি কাল রাতে একটা ট্র্যাক শুট করে বেরিয়েছিলাম, তাই আমার ফোনটা মনীষের কাছে রাখা ছিল। মনীষকে বললাম অতীন বাবুকে ফোন করতে, আর ভোলাকে ডাক্তার ডাকতে বলতে যাব। তখন ভোলাকে দেখতে না পেয়ে আমার কিছুটা সন্দেহ ওর দিকেও যায়। তাছাড়া ভোলা উমাশঙ্কর বাবুর ওপর কিছুটা রেগে ছিল, তা আমি জানতে পারি ওর সাথে কথা বলার পর। কিন্তু পরে সেই ভাবনা ভুল হয়। আমি যখন উমাশঙ্কর বাবুর কাছে জানতে চাইলাম কে তাকে মারলো, গলার নলি দুটো ভাগ হয়ে যাওয়ায় তিনি কিছুই বলতে পারেননি আমায়। শুধু আমার হাতে টেবিলের ওপর রাখা অ্যাস্ট্রেটা ধরিয়ে দেন। তখন আরো একটা খুনের রহস্য আমার মাথায় জমাট বাঁধে। কিছুক্ষণের মধ্যেই অতীনবাবুর গাড়ি ওখানে আসে, আর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। কিন্তু অ্যাস্ট্রেটা ধইরে দিল কেন বুঝলাম না তো। সেখানেও আসবো মামা, তবে তার আগে বলি উমাশঙ্কর বাবুর বাড়ি থেকে পাপুড়ি অনেকটা দূর, তাই ভোলা একটা মোটর বাইক জোগাড় করল। রথিন বলল, আচ্ছা সমদর্শী বাবু, মানে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই, নির্দ্বিধায় বলুন। মানে দেখেন, হ্যাঁ, আর কিছু নয়। আচ্ছা, আপনি কাল রাতেই কেন সব জায়গায় গেলেন? না, আমাকে বা বিনুকে মানে সন্দেহের তালিকায় বা কেন রাখলেন সেটা যদি। খুব ভালো প্রশ্ন। দেখুন রথিন বাবু, আমি প্রথমত আপনাদের চিনি না, যতটুকু চিনেছি তা মামার থেকে। আগে বলি আপনাকে কেন সন্দেহের তালিকাভুক্ত করা। দেখুন, আমি শুনতে পাই নীলরতন বাবু মারা যাবার কয়েকদিন আগে একটা বালতি পড়ে যাবার ঘটনাকে কেন্দ্র করে আপনার সাথে নীলরতন বাবুর খুব অশান্তি হচ্ছে, এবং তা যে সত্যি তা আপনি গতকাল রাতেই আমার কাছে স্বীকারও করেছেন। এবং তারপরে ওখানে কাজে যাওয়া আপনি বন্ধ করে দিয়েছিলেন, তাই তো? মানে তার প্রতি আপনার রাগ প্রবল ভাবে রয়েছে, আর সেই কারণে আপনি বিনুবাবুকে দিয়ে তার খুন করাতেই পারেন। এবার আসি বিনুবাবুর কাছে। যেহেতু বিনুবাবু আর আপনি ওই গ্যারেজে কাজ করতেন, স্বভাবতই আপনার সাথে বিনুবাবুর কথা হতে পারে এ বিষয়ে। এছাড়াও শোনা যায় যে আপনার এবং নীলরতন বাবুর ঝগড়ার সময় বিনুবাবু এসে আপনাকে থামতে বললেই তার একটা কথাতেই আপনি শান্ত হয়ে যান এবং দোকান থেকে বেরিয়ে যান। আপনি কাজে না আসলেও নীলরতন বাবু অসুস্থ হবার আগের দিন পর্যন্ত বিনুবাবু প্রতিদিন কাজে গেছে। এখান থেকে সন্দেহের বীজটা আরো গুরুতর আকার ধারণ করে। নীলরতন বাবুর সন্তান না থাকায় আপনারা তাকে সরিয়ে তার গ্যারেজ নিজেদের মতো করে সাজানোর চিন্তা করতেই পারতেন। আপনি নিজের সামনে না এলেও বিনুবাবুকে দিয়ে কাজটা করিয়েছেন। সত্যি কথা বলতে বিনুদাকে আমি বড় শ্রদ্ধা করি,
কোনোদিন ওর কথা ফেলি নাই, তাই সেই দিনও ওকে আমি অসম্মান করতে পারি নাই, তাই তাই বেরিয়ে গেছিলাম। পরে বিনুদা আমাকে বিস্তর বোঝায়, কাজে যাবার জন্য অনেক কথা বলে, কিন্তু আমি লজ্জায় যেতে পারি নাই সমদর্শী বাবু। নীলরতন বাবু আমাকে অনেকবার ফোন করিয়েছিলেন, কিন্তু ফোন ধরে আমি কি বলবো বলেন তো, সেসব কিছু বুঝতে না পেরে আমি ফোনটাও ধরতে পারি নাই, বিশ্বাস করেন। আচ্ছা সমু, তুই বললি যে সেদিন বালতিতে নাকি অ্যাসিড রাখা ছিল। এই এই সমু, কি করে বুঝলি? কারণ কাল রাতে তুই আর ভোলা যখন বিনুবাবুর বাড়ির বাইরে দাঁড়িয়ে কথা বলছিলিস, তখন বিনুবাবু নিজের মুখেই বলেছিলেন সব ঝগড়া মিটিয়ে দিয়ে তিনি ওই জায়গাটা পরিষ্কার করার সময় নাকি তার হাতে অ্যাসিড লাগে এবং অ্যাসিড লেগে বুড়ো আঙুলের কিছুটা অংশ পুড়ে যায়। তাছাড়া সেদিন কিছুটা অ্যাসিড দোকানে রাখা একটা বইয়ের ওপরে পড়ে। সেই বইটা অতীনবাবু তদন্তের সূত্রে দোকানের পাশ থেকে পান এবং আমায় সেটা আমার তদন্তের সুবিধার্থে ফোন করে জানান। বইটা যদিও কাল রাতে অতীনবাবু আমায় দিয়েছেন। এই যে সেই বইটা এগিয়ে দেন নিত্যানন্দ বাবুটি। ভোলা বলে, সমদর্শী বাবু, কাল রাতে বিনু দাদাদের বাড়ি থেকে বের হয়ে আমাদের নীলু কাকার বাড়ি যাবার কথা ছিল, কিন্তু আপনি তখন ওখানে না গিয়ে মানে বাড়ি ফিরলেন কেন যদি বলেন। কারণ মামা আমায় তার কিছুক্ষণ আগে ফোন করে খবর দেন যে কান্দরের সামনে একটা লাশ পাওয়া গেছে। প্রথমত আমি ওই ব্যাপারটা জানার জন্যই বাড়ি গেছিলাম। তুমি যখন আমার সন্দেহের তালিকায় আসলে, তখন থেকে তোমায় ছেড়ে আমার বেরোনোর খুব দরকার ছিল, তাই তোমাকে দূরে রেখেই আমাদের তদন্তের প্রয়োজন ছিল, তাই বাড়ি ফিরে আসি। আমি সেদিন রাতে মনীষকে সাথে নিয়ে আবার বের হই। যদিও মামা অনেকবার বাধা দেয়, তবু সেই মুহূর্তে আমার যাওয়াটা খুব প্রয়োজন ছিল। ও, গাড়ি কে চালাইছিল? কেন? আমি? আপনি? ও, আপনি চালাইছিলেন? কেমন করে? কেন ভোলা, তুই কি ভেবেছিলি যে আমাদের সমু গাড়ি চালাইতে জানে না, তাই তো? মহাভারতে যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ সারথি থাকলেও প্রথম জীবনে কিন্তু অর্জুনকেও রথ চালানোর পদ্ধতিটা আয়ত্ত করতে হয়েছিল বলা। আচ্ছা সমু, তুই এটা বল যে তুই কিভাবে ওই ধাঁধাটার উত্তর খুঁজে পেলি? সমদর্শী বাবু হাসতে হাসতে বললেন, হ্যাঁ বলছি মামা। এত কথা বলে গলাটা কেমন ধরে আসছে। বলছি আর এক কাপ চা পাওয়া যাবে কি? এই এই হচ্ছে তোর এক বড় দোষ। এই কথার মাঝে তোর এই হেয়ালিগুলো আর গেল না। নিত্যানন্দ বাবু একজনকে ডেকে আবার চা দিয়ে যেতে বললেন। সমদর্শী বাবু সম্পূর্ণ ধাঁধাটাকে ভেঙে বুঝিয়ে দিতেই উমাশঙ্কর বাবুর স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন আর কান্না ভেজা গলায় বলতে তবে কি নীলরতন বাবুকে উমাশঙ্কর বাবুই খুন করেছেন? আপনারা একটু শান্ত হয়ে বসুন, আগে আমার পুরো কথাটা শেষ করতে দিন, সমদর্শী বাবু অনুরোধের স্বরে বললেন। তারপরে আবার তিনি উমাশঙ্কর বাবুর স্ত্রীর উদ্দেশ্যে বললেন, দেখুন, যদি উমাশঙ্কর বাবু খুনটা করতেন তবে তিনি সেদিন করতেন না, কিছুদিন সময় নিতেন। কারণ যদি সেদিন তিনি খুন করতেন তবে সবাই নিশ্চিত হয়ে যেত যে খুনটা উমাশঙ্কর বাবু করেছেন। দ্বিতীয়ত, উমাশঙ্কর বাবুর সাথে যে কারণে এতদিন যাবৎ নীলরতন বাবুর ঝামেলা চলছিল, সেদিন রাতে তা বসে মিটমাট হয়ে গেছে। তৃতীয়ত, আপনার মুখ থেকেই গতকাল রাতে শুনেছি যে উমাশঙ্কর বাবু ও নীলরতন বাবু খাবার একই পাত্রে রাখা ছিল। আপনি নিজে সেই পাত্র থেকে দুজনকে খেতে দেন, অর্থাৎ উমাশঙ্কর বাবুর ওপর সন্দেহ করাটা নিতান্ত ভুল হবে।
তবে তবে খুনটা কে করিল? একটু অপেক্ষা করুন, সব জানতে পারবে। এমন সময় সমদর্শী বাবুর ফোনে একটা ফোন আসে। তিনি সকলের সম্মতি নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। এদিকে নিত্যানন্দ বাবু বলেন, আচ্ছা মনীষ, আবার কি হইল বলতো? আসলে মামাবাবু, আমি তো এসব ব্যাপারে কিছু জানি না। আপনি বরঞ্চ সমুকে ফিরতে দিন। হ্যাঁ, সমু ফিরলেই সব জানা যাবে। রথিন মালবিকা দেবীর উদ্দেশ্যে বলে, কাকিমা, আপনি শান্ত হন। দেখেন, সব অবশ্যই জানা যাবে। শান্ত হন কাকিমা। বাইরে দাঁড়িয়ে সমদর্শী বাবু ফোনে বলছে, হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কতক্ষণে আসছেন? আচ্ছা ঠিক আছে আসুন। ফোনটা রেখে ঘরে ঢুকে সমদর্শী বাবু দেখে পুরো ঘরটা কেমন যেন স্তব্ধ হয়ে রয়েছে। মনীষ বলে, এই সমু, কি হয়েছে আবার? কোথায়? কিছু না তো। আরে সমু, এই তুই ফোনটা বাইরে নিয়ে গিয়ে কার সাথে কথা বলে এলি রে? একটু ধৈর্য ধরো মামা, সব জানতে পারবে। এমন সময় দেখা যায় বিনু উঠে টেবিলে রাখা জলের বোতল থেকে জল খায়। খুব চিন্তামগ্ন হয়ে গালে হাত দিয়ে বসে আছে নিত্যানন্দ বাবু। মালবিকা দেবীর কাঁধে মাথা দিয়ে ছলছল চোখ নিয়ে বসে আছেন উমাশঙ্কর বাবুর স্ত্রী। কিছুক্ষণ পর পুলিশের গাড়ি আসে, নিত্যানন্দ বাবুর বাড়ির সামনে দাঁড়ায়। সমদর্শী বাবু বললেন, অতীন বাবু এসেছেন মনে হয়। বলতে বলতে অতীন বাবু ঘরে ঢুকেন। সমদর্শী বাবু বলেন, আরে আসুন আসুন অতীন বাবু, বসুন। মনীষ নিজের চেয়ার ছেড়ে দেয় অতীন বাবুকে। চেয়ার ছেড়ে সে সমদর্শী বাবুর চেয়ারের পাশে গিয়ে দাঁড়ায়। অতীন বাবু সমদর্শী বাবুকে দেখিয়ে নিত্যানন্দ বাবুর উদ্দেশ্যে বলে, ভান্ডারী বাবু, দেখুন আমাদের আগামীর গোয়েন্দা মিস্টার সমদর্শী রায়কে। অতীন বাবু, আমি গোয়েন্দা নই, আর সত্যি কথা বলতে আমি হতেও চাই না। কেন? ইমন কি কইল? হাসতে হাসতে অতীন বাবু বললেন, অনেক কিছু। আর তার মধ্যে একটি হলো উমাশঙ্কর বাবুর খুনিকে চিহ্নিত করা এবং ধরা। মানে খুনি ধরা পড়িয়েছে? গতকাল রাতেই। মনীষ মনে মনে ভাবে, গতকাল রাতে? গতকাল রাতে কখন আবার উনি উমাশঙ্কর বাবুর খুনিকে ধরলেন? কি মনীষ, তুই তো এখন এটাই ভাবছিস যে গতকাল রাতে কখন অতীন বাবুর সাথে দেখা করলাম, তাই তো? একটু অপ্রস্তুত হয়ে পড়ে মনীষ। হ্যাঁ, কিন্তু কিন্তু তুই কি করে জানলি? মানচিত্র পড়ে ভূমিরূপের গঠন সম্বন্ধে কিছুটা জ্ঞান আছে আশা করি। এই শুরু হলো তোর হেয়ালি। অতীন বাবু একটু খুশির মেজাজেই বললেন, ওই প্রায় 3টে নাগাদ হবে। উত্তরের রাস্তা থেকে ধরে আমার হাতে তুলে দেন। আমি তখন থানাতেই ফিরছিলাম। ওই নীলরতনবাবুর তদন্তের জন্য গতকাল একটু রাত করেই বেরিয়েছিলাম। তো গাড়ির আলোতে দেখলাম যে রাস্তায় রীতিমতো মারামারি চলছে দুজনের মধ্যে। একজন সমদর্শী বাবু আর একজন হারাধন মিস্ত্রি। তো তখনই ওই দুজন কনস্টেবল গাড়ি থেকে নেমে গিয়ে হারাধনকে অ্যারেস্ট করে। কিন্তু হারাধন কেন খুন করতে যাবে? তাতে ওর কি লাভ হবে বটে? হারাধন বাবুর কিছুটা আর্থিক লাভ থাকলেও যিনি এই কাজটা করিয়েছেন তার হয়তো অনেক কিছু লাভ হতো, মানে? বললেন উমাশঙ্কর বাবুর স্ত্রী। থানায় তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে সেদিন রাতে আনন্দবাবুর কথাতেই হারাধন উমাশঙ্কর বাবুর বাড়িতে যায়। বাইরে জানালা থেকে উকি দিয়ে এসে দেখে যে উমাশঙ্কর বাবু টেবিলে বসে রাতের খাবার সারছেন। তখন তিনি ভাবে যে খাবারটা খেয়ে নিই, তারপরেই তিনি কাজটা সারবেন। তাই তিনি বাড়ির বাইরে রাখা উমাশঙ্কর বাবুর মোটর গাড়ির সামনে দাঁড়িয়ে সিগারেটটা ধরান। তদন্তে জানা যায় যে এমন সময় সমদর্শী বাবুর গলা পেয়েই হারাধন ঘরের ভেতরে যায় এবং উমাশঙ্কর বাবুকে
নৃশংসভাবে সে হত্যা করে। কান্নায় ভেঙে পড়েন উমাশঙ্কর বাবু। মালবিকা দেবী তাকে শান্ত করার চেষ্টা করেন। সকলে খুব স্তম্ভিত হয়ে পড়ে। নিত্যানন্দ বাবু বলেন, আনন্দ বাবু? না না, দেখেন আপনার হয়তো কোথাও ভুল হয়েছে অতীন বাবু। সাথে সাথে উমাশঙ্কর বাবু স্ত্রী বলেন, হ্যাঁ, আমারও তাই মনে হয়। আনন্দবাবু এই কাজ করতে পারেন না। তিনি একজন ধার্মিক মানুষ, ওনার দ্বারা এটা অসম্ভব। ইতিমধ্যে চা নিয়ে একজন এসে হাজির হয়। সমদর্শী বাবু চা হাতে নিয়ে অতীন বাবুর দিকে এগিয়ে গেল এবং সবার উদ্দেশ্যে বলেন, আপনারাও নিন। সবাই একে একে আবার চা হাতে নিয়ে বসেন। তারপর সমদর্শী বাবু উমাশঙ্কর বাবু স্ত্রীর উদ্দেশ্যে বলেন, আনন্দবাবু খুব ধার্মিক। তা আগের রাতে আমি কিছুটা আজ করেছি। মানে? বললেন নিত্যানন্দ বাবু। উত্তরে সমদর্শী বাবু বললেন, হ্যাঁ, আগের দিন রাতে যখন উমাশঙ্কর বাবুর বাড়ি থেকে বেরিয়ে আমরা রথিন বাবুর বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন রাস্তায় আনন্দবাবুর সাথে আমাদের দেখা হয়। গাড়ির আলোতে তার গলায় একটা তুলসীর মালা দেখতে পেয়েছিলাম, আর সেই মালায় আবার কয়েকটা সোনার পুঁথিও রয়েছে। সেই সময় আনন্দবাবুর দিকে আমার প্রথম চোখ যায়। তুই আমাকে কিছু বলিসনি তো সমু? এমনকি বাড়ি ফিরে মামাবাবুর কাছে যখন আনন্দবাবুর প্রশংসা করছি, না, তখনও তো তুই আমায় কিছু বলিসনি। বলেছিলাম, মামাবাবুর সামনেই বলেছিলাম। নিত্যানন্দ বাবু তখন বলেন, তো কোথায়? ওই আমি তো কিছু শুনতে পাইলাম না তো। ভালো করে মনে করো মামা, আমি চোখে মুখে জল দিয়ে যখন ঘরে ঢুকি, তখন মনীষকে বলেছিলাম না, হাত মুখটা ধুয়ে আয় মনীষ। হ্যাঁ, আরে তুই তো হাত মুখ ধোয়ার কথা বলেছিস। হাত মুখ ধোয়া মানে বাইরের সকল ধুলোবালিকে সরিয়ে আসল চেহারাটাকে দেখা। এখানে আমি এটাই বলতে চেয়েছিলাম, সুন্দর পোশাক, মিষ্টিভাষী, জোর করে মাছ পাঠানো, এগুলোকে ধুয়ে আসল চেহারাটার কথা একটু ভাবতে। অতীনবাবু বলে ওঠেন, সমদর্শী বাবু, একটা প্রশ্ন ছিল। বলুন। না মানে হারাধনী যে খুনটা করেছে সেটা সেটা আপনি বুঝলেন কেমন করে? ভালো প্রশ্ন। দেখুন, আমরা যখন রথিনবাবুর বাড়ি যাচ্ছিলাম, তখন উমাশঙ্কর বাবুর বাড়ির আগে যে বটগাছটা, ওই বটগাছের নিচে বসেছিল হারাধন। যদিও তখন আমি জানতাম না, দেশলাই নিয়েছিলাম ওনার থেকে, কিন্তু উনি নিজের অজান্তেই দেশলাইটা ফেরত না নিয়ে দ্রুত চলে যান। আর যখন আমাদের দেশলাইটা দিচ্ছিলেন, তখন ওর মুখটা গামছা দিয়ে ঢাকা ছিল। আমি দেশলাইটা খুলে কাগজের একটা টুকরো পাই, আর কাগজের টুকরোটায় লেখা ছিল সেই ধাঁধাটা, বিদায়ের সুর বাঁধা শিবপ্রিয়া ঘরে, ধর্ম ভুলিয়া খোঁজো পাবে কোথা। তার মানে ওই ফোনটা হারাধন করছিল? বলল রথিন। হ্যাঁ, আমায় সেদিন রাতে যখন নিত্যানন্দবাবু ফোনের ব্যাপারটা জানান, তখনই নাম্বারটা জানার জন্য আইটি ডিপার্টমেন্টে খবরটা পাঠাই। তারা আমায় আজ সকালেই জানান যে একটা মোবাইল অ্যাপের মাধ্যমেই ফোনটা করা হয়েছিল, এবং তার সমস্ত কল ডিটেলসও আমাকে মেল করেন তারা। আর তখনই আমরা আইএমআই নম্বরটা দেখে জানতে পারি যে ওটা আনন্দবাবুর মোবাইল থেকে করা হয়েছে। কিন্তু ধাঁধাটা তবে কে লিখল? হারাধন? না, ওটা আনন্দবাবুই লিখে হারাধনকে দেয়। এই ধাঁধাতেও ধর্ম দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করেছেন আনন্দবাবু। দ্বিতীয়ত, রাস্তায় যখন আনন্দবাবু আমাদের পাশ থেকে গাড়িটা ঘোরাচ্ছিল, তখন তার গাড়ির তেলের কাটা অর্ধেকের উপরে ছিল।
এবং তিনি আমাদের বলেন যে তার গাড়ির তেল শেষ হয়ে গেছে প্রায়, তাই তিনি উমাশঙ্কর বাবুর বাড়িতে গাড়ির তেল আনতে যাচ্ছেন। আমি তখন মনে মনে আরো নিশ্চিত হই যে বট গাছের নিচে বসে থাকা লোকটার সাথে আনন্দবাবুর একটা যোগসূত্র আছে। সাধারণত এখানকার মানুষ রাত 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে। সেদিন অত রাতে একজন মানুষ একা কেন বট গাছের নিচে বসেছিলেন, এটা আমার মনে খুব সন্দেহের জন্ম দেয়। পকেট থেকে সেই কাগজের টুকরোটা বের করে অতীনবাবুর হাতে দেয়। অতীনবাবু কাগজটা হাতে নিয়ে দেখেন আর বলেন, যাক, তার মানে ফোনটা যে হারাধনি করেছিল তার ব্যাপারে আরো নিশ্চিত হওয়া গেল। উমাশঙ্কর বাবুর স্ত্রী বলে, আনন্দবাবু হঠাৎ এটা কেন করলেন? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। যখন উমাশঙ্কর বাবুকে জিজ্ঞেস করেছিলাম যে তাকে কে মারল, তখন তিনি মুখে কিছু বলতে না পেরে অ্যাস্ট্রেটা আমার হাতে ধরিয়ে দিয়েছিলেন। আমি নিজেও কনফিউজ হয়ে যাই সেই সময়। তারপর যখন গতকাল রাতে আপনার সাথে কথা বলতে যাই, তখনই জানতে পারি যে উমাশঙ্কর বাবুকে অ্যাস্ট্রেটা আনন্দবাবু দিয়েছিলেন, এবং সেখান থেকে আমি নিশ্চিত হই যে আনন্দবাবু এই খুনের সাথে যুক্ত। তাহলে আনন্দ বাবুই এই খুনের মাথা বটে, তাই তো সমদর্শী বাবু? বিনু বলল, শুধু আনন্দবাবুই নয়, আনন্দবাবুর সাথে আরো একজন এই খুনের সাথে লিপ্ত, যে নিজেকে অন্ধকারের গর্ভে আটকে রেখেছে। মানে আবার কে? বলছি সব বলছি। তার আগে আসি আনন্দবাবু কেন উমাশঙ্কর বাবুকে খুন করলো। কারণ এখানে দুটো। তার প্রথম কারণ, উমাশঙ্কর বাবুর বাড়ির জমিটার ওপর অনেক দিন ধরে লোভ ছিল আনন্দমোহন ঠিকাদারের, কিন্তু তিনি কোনোভাবেই ওই জমিটা আত্মসাৎ করতে পারছিলেন না। তাই সেদিন জমির সব কাগজপত্র হাতে পাবার পর উমাশঙ্কর বাবুকে তিনি হত্যা করেন, যাতে উমাশঙ্কর বাবু কোনোভাবেই তার জমির ভাগ আর চাইতে না পারে। তারপর আমি অতীন বাবুকে ফোন করে সব কথা বলি এবং এসব বিষয় জানাই। তিনি আজ সকালে গিয়ে আনন্দবাবুকে গ্রেফতার করে এনেছেন। নিত্যানন্দ বাবু বলেন, আনন্দবাবু এমন মানুষ, বাইরের আর ভিতরের চেহারাটা যেন একদম আলাদা। মোট ভাইবটিও যেন কেমন লাগছে। আমারও যেন কেমন অবাক লাগছিল এই ধাঁধাটার উত্তর খুঁজে পাবার পর। একটা কাগজের টুকরো এগিয়ে দেয় উমাশঙ্কর বাবুর স্ত্রী কল্পনা দেবী। কল্পনা দেবী কাগজের টুকরোটা হাতে নিয়ে দেখে, তাতে লেখা 4-5 1 20, 8 গুণে ত্রিনয়ন, 9 মাঝে থেমে যায় প্রিয় হৃদ স্পন্দন, একাধারে 4 গাছ দুদিকেই মিলেমিশে, ত্রিধারার 12 মাস থেকে যায় 5 বেশে। নিত্যানন্দ বাবু কল্পনা দেবীর উদ্দেশ্যে বলেন, এটা আবার কি বটে? দেখি এইদিকে দাও তো দেখি মা কল্পনা। কল্পনা দেবী কাগজের টুকরোটা নিত্যানন্দ বাবুর হাতে দেন। নিত্যানন্দ বাবু কাগজটা হাতে নিয়ে সমদর্শী বাবুর উদ্দেশ্যে বলেন, এটা কোথায় পেলি তুই? বলছি মামা, সব বলছি। শুধু এটা জেনে রেখো, এই কাগজের টুকরোর মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য। আচ্ছা কল্পনা দেবী, যেদিন উমাশঙ্কর বাবু খুন হন সেদিন আপনার বাপের বাড়ি যাবার প্রয়োজন কি ছিল জানতে পারি কি? হ্যাঁ, আমার মায়ের সাথে কিছু পার্সোনাল আলোচনার জন্য আমি সেদিন খালাতে গিয়েছিলাম। আচ্ছা, যেদিন নীলরতন বাবুর দোকানে অ্যাসিড রাখা হয়েছিল সেদিন আপনি আপনার বাড়ির ব্যালকনিতে ছিলেন, তাই তো? মানে আপনি নিজেই তো বলেছিলেন সেদিন। চোখের জল মুছতে মুছতে
কল্পনা দেবী উত্তর দিলেন, ছিলাম। আপনি লোকটাকে চিনতে পারেননি, তাই তো? যদি ওই লোকটাকে আপনি না চেনেন, তবে আপনার হাতের লেখা এই ধাঁধা তার পকেট থেকে পেলাম কি করে? মানে আপনি আপনি কি কইতে চাচ্ছেন? আমি বলতে চাইছি যে সেদিন রাতে যখন অতীনবাবু হারাধন মিস্ত্রিকে ধরে নিয়ে যান, সেদিন হারাধনের গামছার এক কোনায় এই কাগজের টুকরোটা বাঁধছে। আমি গামছাটা মাটিতে পড়ে গেছে দেখে নিজের কাছে রেখে দিই। বাড়ি ফিরে আমি এটা খুঁজে পাই, মানে এই কাগজের টুকরো। তারপর সারা রাত ধরে আমি এই বিষয় নিয়ে ভাবতে থাকি, আর আমি আর মনি সেই কাগজ থেকে আসল রহস্যটাকে টেনে বের করি। আর তারপর দেখি এই লেখাটা আপনার হাতের লেখার সাথে হুবহু এক। আপনার মাথা ঠিক আছে তো সমদর্শী বাবু? আমার স্বামী সৎকা এখনো করি নাই, তার মধ্যে আপনার এইসব কথা? আপনি জানেন না যে আমি আপনাকে কি করতে পারি। আমি গ্রামের মেয়ে হইতে পারি, তবে অশিক্ষিত নই। অঙ্কে অনার্স ছিল আমার। না, সে তো আমি বুঝতে পারছি আপনি শিক্ষিতা, অঙ্কে আপনার বেশ দখল আছে। না হলে এভাবে কেউ ডেথ সার্কেল সাজাতে পারে? আপনি আপনার সীমা অতিক্রম করিতেছেন সমদর্শী বাবু। নিত্যানন্দ বাবু, আপনার ভাগ্নেকে সামলান। সোমু, তুই হয়তো ভুল পথে যাচ্ছিস বাপ। এ কল্পনা ইমন মেয়ে নয়। ওর বাবাকে আমি বিস্তর আগে থেকে চিনি। ওকে আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। সমদর্শী বাবু ঠিক পথেই হাঁটছেন ভান্ডারী বাবু। আর কল্পনা দেবী, আপনি নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন না। অতীন বাবু, এখানকার বিডিও থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ বাইরের সকলের কাছে আমার সমাদর কইছে। আপনি এখানে নতুন, তাই হয়তো আমার বিষয়ে আপনি জানেন না। সে না হয় আর জেনে যাওয়া যাবে। এই লেখাটা তো আপনি লিখেছেন, আপনার বাপের বাড়ির ঠিকানা মনে পড়ছে? আপনি যেদিন রাতে তদন্তের জন্য আমার বাড়ি আসলেন, সেদিনই তো আমি আপনাকে আমার বাপের বাড়ির ঠিকানা লিখে দিয়েছিল। বা দেখুন তো দুটো হাতের লেখা এক কি না। ধাঁধার কাগজটা কল্পনা দেবীর হাতে দিলেন। কল্পনা দেবী কান্নায় ভেঙে পড়ে। নিত্যানন্দ বাবু কল্পনা দেবীকে বলেন, এটা তুমি কইরেছ কল্পনা? না মামা, এটা উনি করিয়েছেন আনন্দবাবুকে দিয়ে। কি কল্পনা দেবী? আনন্দবাবু ও উমাশঙ্কর বাবুর বন্ধুত্বের মাঝেও একটা গভীর বন্ধুত্ব কল্পনা দেবীর সাথে হয়। তারপর দুজনের সংসার পাতার স্বপ্নের মাঝখানে কাটা হয়ে দাঁড়ায় এই গ্রামের কিছু মানুষ। তার মধ্যে জীবনপাল একজন, যাকে খুন করে কান্দরের পাশের জঙ্গলে পুকুরের পাশে পুঁতে দেবার চিন্তা করেছিল আনন্দবাবু। আর তার সাথে সহযোগিতা করতো এই হারাধন, কিন্তু সে আর হলো না। মানে আমি ঠিক বুঝলাম না। মানে ধাঁধাটাকে যদি ভাঙা হয় তাহলে দেখা যায় এখানে অঙ্কের বেশ প্রয়োগ রয়েছে। ইংরেজি বর্ণগুলোকে 1, 2 করে অঙ্কের ধারায় সাজালে এর উত্তরটা খুব সহজে বেরিয়ে আসে। দেখো, প্রথম লাইনে রয়েছে 4 5 1 20, 8 গুণে ত্রিনয়ন। অর্থাৎ অঙ্কের ভাষায় 4 5 1 20, তারপরে 8 গোনার পর 3। এবার এই সিকোয়েন্সে ইংরেজি বর্ণ বসাও। 4 অর্থাৎ ডি, 5 অর্থাৎ ই, 1 অর্থাৎ এ, 20 টি, 8 এইচ যোগ করলে আসে ডেথ। তারপরের লাইনে আছে 3 মানে সি, 9 মানে আই। এরপর কিছুটা শব্দ সাজিয়েছেন যাতে সাধারণ মানুষের হাতে পড়লে এটা নিপাত একটা কবিতা হিসাবে দেখে, তার জন্য।
আবার দেখা গেছে তৃতীয় লাইনে লিখেছেন, একাধারে 4 গাছ দুদিকেই মিলেমিশে, অর্থাৎ 4কে যদি 2 দিয়ে গুণ করে মেলানো যায় তবে 8 হয়, এবং একাধারে থাকার কথা বলা হয়েছে, তাই তো? মানে 1 আর 8 অর্থাৎ 18। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, কেন 1-এর সাথে 8কে যোগ বিয়োগ গুণ কিছু করা হলো না? তার কারণ এখানে 1-এর সাথে 8কে কোনোভাবেই যোগ বিয়োগ গুণ ভাগের কথায় সাজানো নেই। তাছাড়া হারাধন তার বয়ানে নিজের মুখেই সব স্বীকার করেছে। যাই হোক, শেষ পর্যন্ত আসলো 18, অর্থাৎ 8। এবং শেষ লাইন, ত্রিধারার 12 মাস থেকে যায় 5 বেশি, অর্থাৎ 3 সি, 12 এল, 5 ই, অর্থাৎ সার্কেল। দুটো শব্দকে এক জায়গায় আনলে দেখা যায় ডেথ সার্কেল। কান্দরের পাশের জঙ্গলের পুকুর পাড় জুড়ে এই গ্রামের অনেক মানুষের মৃতদেহ পুঁতে রেখেছেন এই দুজন, মানে আনন্দবাবু ও তার প্রিয় বান্ধবী কল্পনা দেবী। গতকাল রাতে এই ধাঁধার ঠিকানায় হারাধন মিস্ত্রিকেও ডাকা হয়েছিল। যদি সে কাল রাতে ওখানে যেত তবে আজ সকালে তাকে খুঁজে পাওয়া যেত। হ্যাঁ, ঠিকই কইছেন সমদর্শী বাবু। গ্রামের অনেক মানুষ হারাইয়ে গেছে এক বছরে, যাদের কোনো খোঁজ খবর পাই নাই মোরা। থানায় জানানো হয়েছে বটে, কিন্তু তার কোনো সদুত্তর পাওয়া যায় নাই, বলল রথিন। বৈঠকখানার সকলে একটু থমকে যায়। অতীনবাবু বলেন, ওই পুকুর পাড় ধরে এখন তল্লাশি চলছে। ওখান থেকে আরো 2টো মৃতদেহ পাওয়া গেছে আজকে, তবে এখনো শনাক্ত করা যায়নি। নিত্যানন্দ বাবু অতীনবাবুকে বললেন, ইনাকে ইনাকে ইক্ষণি গ্রেপ্তার করেন অতীনবাবু। অতীনবাবু একজন মহিলা অফিসারকে ডেকে কল্পনা দেবীকে নিয়ে যেতে বললেন, আর সমদর্শীর দিকে তাকিয়ে মৃদু হেসে উঠলেন। তারপর বিনু বলেন, কিন্তু নীলরতন বাবুকে কে খুন করলো এইটা তো জানা গেল না। নিত্যানন্দ বাবু ও মালবিকা দেবী মাথা নেড়ে বেনুকে সম্মতি জানায়। সমদর্শী বাবু বলেন, আসছি। নীলরতন বাবুকেও আনন্দবাবু খুন করার চেষ্টা করেছিলেন, আর দোষটা দিতে চেয়েছিলেন উমাশঙ্কর বাবুর ঘাড়ে, কিন্তু শেষ পর্যন্ত তার পারেনি। বুঝলাম না। বলল অতীন বাবু। বলছি। আচ্ছা রথিন বাবু, আপনি তো গতকাল রাতে বললেন যে জলের বালতিতে জল সেদিন আপনি আনেন, তাই তো? রথিন বাবু উত্তর দেয়, হ্যাঁ এটা সত্যি বটে। দেখেন, আমি আনি নাই, সত্যি বলছি। এদিকে উমাশঙ্কর বাবুর স্ত্রী মানে কল্পনা দেবী গতকাল রাতে বললেন, যেদিন রথিনের সাথে নীলরতন বাবুর ঝামেলা হয় সেদিন তিনি ব্যালকনিতে কাপড় শুকোতে দিতে এসে দেখেন যে একজন লোক বালতিটা ওখানে রেখে যান। আর গতকাল রাতে আমি যখন হারাধনকে দেখি, উমাশঙ্কর বাবুর স্ত্রীর বর্ণনার সাথে হারাধনের চেহারা হুবহু মিলে যায়। অর্থাৎ সেদিন হারাধনকে দিয়ে বালতিতে জলের বদলে অ্যাসিড রেখে নীলরতন বাবুকে হত্যা করার চেষ্টা করেন আনন্দবাবু, কিন্তু সেটা সফল হয় না। তবে কি স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে, মানে আমাদের নীলরতন বাবুর? বললেন অতীনবাবু। মৃত্যুটা স্বাভাবিক নয় এটা আমি বুঝতে পারি গতকাল রাতে, মানে মালবিকা দেবীর সাথে কথা বলতে গিয়ে। কিভাবে? বলল মনীষ, কাল রাতে যখন নীলরতন বাবুর ঘরে যাই তখন ঘরে একই রকম 2টো বোতল দেখতে পাই, মনে পড়ছে? হ্যাঁ, তা মনে আছে, কিন্তু কিন্তু তার সঙ্গে মৃত্যুর যোগসূত্র কোথায়? আছে বন্ধু, সব আছে। প্রতিদিনের মতো সেদিনও নীলরতন বাবু গ্যারেজের কাঁচামাল কিনে বাড়ি ফেরেন। কাঁচামালগুলোর মধ্যে সেদিন একটা জারে ইথানিল গ্লাইকোল ছিল। ইথানিল গ্লাইকোল সাধারণত গাড়ির ইঞ্জিনে ব্যবহার করা হয়, কিন্তু সাইকেলে করে আনতে গিয়ে জারের মাথার দিকটা একটু ফেটে যায় আর মাটিতে পড়তে থাকে।
তাই নীলরতন বাবু তার ব্যাগে থাকা জলের বোতলে কিছুটা ঢেলে রাখে, কিন্তু ঘরে যখন যান তখন সব কাঁচামাল সিঁড়ির কাছে রেখেছিল। শুধু ওই বোতলটা তার ব্যাগে থাকায় তিনি ওটাকে ওখানে রাখতে ভুলে গেছিলেন। আর সকালে যখন গ্যারেজে যাবার জন্য ব্যাগ খুলেছেন তখন হয়তো ওটা চোখে পড়ে, আর তিনি ওটাকে টেবিলের ওপর রেখে ব্যাগে বাকি জিনিসগুলো ভরে নেন। মালবিকা দেবী যখন তাকে চা দিয়ে যান তখন হয়তো চা খাবার আগে জল ভেবে মুখে দেন এবং অসুস্থ হয়ে পড়েন। তিনি জলের বদলে ওটা মুখে ঢাললেন আর বুঝতে পারলেন না। হয়তো বোতল উঁচু করে জল খাবার অভ্যাস না, তাই বেশিরভাগটাই গলায় পড়েছে, আর যেটুকু জিভে লেগেছিল সেটা মনের ভ্রান্তি ভেবে এড়িয়ে গেছে। তারপর চা মুখে দিয়েছেন। ইথানিল গ্লাইকোলটা মিষ্টি স্বাদের হওয়ায় চায়ের মিষ্টির সাথে মিশে গেছে, আর তিনি বুঝতে পারেন। মালবিকা দেবী বলেন, হ্যাঁ, তিনি বোতল উঁচু করেই জল খেতেন। কিন্তু যেদিন ওইটা খেলেন সেই দিন বমি বা পেটে ব্যথা ছাড়া আর কোনো রকমের অসুবিধা দেখা যায়নি, কিন্তু তার পরদিনই তিনি হঠাৎ মারা গেলেন বটে। এটা একটু কেমন ভাবাচ্ছে সমু। মামা, ইথানিল গ্লাইকোল মানুষের দেহে গেলে তার 30 মিনিট থেকে 12 ঘন্টার মধ্যে পেটে ব্যথা, মাথা ধরা, কথা জড়িয়ে আসা, চোখ বুজে আসা এগুলো হয়ে থাকে। দেখে প্রথম অবস্থায় একদম মনে হবে অত্যাধিক মদ খাবার জন্য এসব হচ্ছে, কিন্তু শরীরে যাবার 12 থেকে 36 ঘন্টার মধ্যে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, হার্ট ফেল করে মানুষ। ডাক্তার ব্লাড প্রেশারের ওষুধ দিয়েছিলেন। প্রেসক্রিপশনে দেখা যায় নীলরতন বাবুর ব্লাড প্রেশার ছিল 180-র মতো, এবং একদম শেষে ইথানিল গ্লাইকোল কিডনিতে এফেক্ট করে। ডাক্তার তো দেখিয়েছিলেন নীলরতন বাবুকে, তিনি তো তেমন কিছু বলেন নাই, বললেন মালবিকা দেবী। গতকাল রাতে আমি ডাক্তারের প্রেসক্রিপশন দেখে বুঝলাম তিনি ধরতে পারেননি। না ধরতে পারাটাই স্বাভাবিক। তিনি ভেবেছিলেন তার আগের রাতে মদ খেয়ে হয়তো এমন কিছু হয়েছে, তাই তিনি সেভাবে ওষুধ দিয়েছিলেন। যদি তিনি বুঝতেন যে এটা ইথানিল গ্লাইকোল থেকে হয়েছে, তবে নিশ্চয়ই তিনি ইথানিল গ্লাইকোল লেভেল টেস্ট করাতেন। এখানে ডাক্তারেরও কোনো দোষ নেই, তিনি প্রাথমিক ওষুধ দিয়েই গেছিলেন। তারপর যে তিনি দেখতে আসবেন সে সুযোগ তিনি পাননি। অতীনবাবু বললেন, নিত্যানন্দ বাবু, কি বলেছিলাম, আগামীর গোয়েন্দা। বুঝলেন? সবাই এবার নিজেদের চেয়ার ছেড়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই একটা ফোন আসে অতীনবাবুর কাছে। অতীনবাবু কিছুটা দূরে গিয়ে কথা বলে সমদর্শী বাবুর কাছে এসে হাত মিলিয়ে বলেন, আপনি ঠিক সমদর্শী বাবু। পোস্টমর্টম রিপোর্ট এক্ষুনি জানলাম। তাতে বলা আছে নীলরতন বাবুর মৃত্যু ইথানিল গ্লাইকোল থেকেই হয়েছিল। অতীনবাবু কনস্টেবল ডেকে বলেন, নিয়ে আসুন। সবাই অতীনবাবুর দিকে তাকিয়ে থাকে, আবার কি আনবেন। তখন দেখা যায় গাড়ি থেকে নেমে আসছেন আনন্দমোহন ঠিকাদার। মাথা নিচু, হাতে হ্যান্ডকাপ। দুজন কনস্টেবল তাকে ধরে নিয়ে আসছে। সমদর্শী বাবু আনন্দবাবুর উদ্দেশ্যে বলেন, আপনার পুকুরের মাছ আর খাওয়া হলো না, বুঝলেন। আনন্দবাবু চুপ করে থাকেন। নিত্যানন্দবাবু বলেন, বাইরে ভদ্রলোকের মুখোশ পরিয়ে ভিতরে এমন নৃশংস মানুষ তুমি আনন্দ। ইনাকে এক্ষুনি গ্রেপ্তার করেন অতীন বাবু। অতীনবাবু বলেন, আসি তাহলে সমদর্শী বাবু, নমস্কার। আর হ্যাঁ, কোনোদিন যদি আমাকে আপনার কোনো কাজে প্রয়োজন হয় তবে আমায় অবশ্যই ডাকবেন কিন্তু। অবশ্যই জানাবো, ফোন নম্বর তো রইলই। চলি। হাত জোর করে বিদায় জানান অতীনবাবু। এখন দুপুর হয়ে গেছে। সমদর্শী বাবু ও মনীষ দুজনে স্নান সেরে খেতে বসেছে। নিত্যানন্দ বাবু খেতে খেতে বলছেন, সমু, আর কটা দিন থেকে জানা বাপ,
কাল এসে থেকেই তো এই খাটাখাটনি করেছিস। তোর মামি বলছিল সেই থেকে তো তোদের আদর যত্নের সুযোগ পাইনি, আর কয়টা দিন থেকে গেলে একটুখানি তোদের দেখাশুনে করতে পারতো আর কি। এবার নয় মামা, পরের বার অবশ্যই হবে। কাল ট্রেনের টিকিটও বুক করা হয়ে গেছে। মামা বাবু, সমু না এলো কিন্তু আমি আসবো। আর সত্যি বলতে আপনাদের গ্রাম কিন্তু আমার সত্যি সত্যি খুবই ভালো লেগেছে। আসলে আসলে আমার একটা শর্ট ফিল্ম করার ইচ্ছে আছে আপনাদের এখানে। খাওয়া দাওয়া সেরে বারান্দায় এসে বসেছে সকলেই। ইতিমধ্যে রথিন আর বিনু হাতে দুটো ব্যাগ নিয়ে এসে হাজির। বিনু বলে, আমি ভীষণভাবে লজ্জিত সেই দিন আপনার সাথে ওইভাবে কথা বলবার জন্য। হ্যাঁ, প্লিজ কিছু মনে করবেন না সমদর্শী বাবু, প্লিজ। হ্যাঁ প্লিজ। আরে না না, আমি কিছুই মনে করিনি, আপনারা ভালোভাবে থাকুন। রথিন বলে, সমদর্শী বাবু, এই ব্যাগে কিছু সবজি রয়েছে, আপনাদের জন্য এনেছি। কাল রাইতে তো আর জল বাতাসা ছাড়া কিছুই মানে খাওয়াইতে পারলাম না। যদি এগুলা নেন তবে আমরা মানে আমরা বড় খুশি হব সমদর্শী বাবু। সমদর্শী বাবু বললেন, আপনারা অত দূর থেকে এসব আবার আনতে গেলেন কেন? আহা, ওটা কোনো ব্যাপার না। দিন দিন দিন, আমার কাছে দিন দিন। হ্যাঁ। নিত্যানন্দ বাবু বলেন, গ্রামের এই ফসলে এই এখনকার মানুষদের বিস্তর ভালোবাসা, অনেক আশীর্বাদ আছে সমু। এসব গুলো তুই সাইথে নিয়ে যা বাপ, তোর মঙ্গলই হবে। যা নিয়ে যা। শেষ হলো বিজয় দাসের ডেথ সার্কেল উপন্যাসের অন্তিম পর্ব। সমদর্শী রায়ের এই দীর্ঘ যাত্রাপথে এতদিন ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ জানাই। সহজ সাহিত্যের মঞ্চে এইরকম আরও রোমাঞ্চকর এবং রহস্যে মোড়া গল্পগুলি শোনার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।